এই 5 আগস্টের পরে সাংবাদিকদের উপরে যত নির্যাতন হয়েছে বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটে নাই। সুতরাং আনিস আলমগীর গ্রেপ্তার হওয়াতে আমি বিচলিত হইনি, বরং আমি এইটুকু আশান্বিত হয়েছি যে খবরটা চলে আসার কারণে হয়তো তাকে মেরে ফেলতে পারবে না, এই মানুষটা জেল খাটবে কিন্তু বেঁচে থাকবে। কারণ আমরা নিশ্চিত করে জানি অসংখ্য মানুষ যাদের লাশ এখন নদীতে, খালে, বিলে পাওয়া যাচ্ছে, অথবা লাশের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে এরা হত্যা করে ফেলছে, জেলখানার ভেতরে হত্যা করছে। সুতরাং আমার কাছে মনে হয় যে এখন বাংলাদেশের পক্ষে দাঁড়ানো যে কোনো মানুষের জন্য বাংলাদেশের মাটি আর নিরাপদ না। এখন পর্যন্ত শুধুমাত্র বিবিসি বলেছে তাকে আটক করা হয়েছে, আর অন্যরা তাকে ডিবি অফিসে নেওয়া হয়েছে। এই নিউজটা কিন্তু এইভাবেই আসছে। আপনি আওয়ামী লীগের, আমি আপনাকে আবার একটা অভিজ্ঞতা বলি আমার নিজের ব্যক্তি জীবনে। 2002 অক্টোবর থেকে 2003 জানুয়ারির 9 তারিখ পর্যন্ত অপারেশন ক্লিন হার্ট নামে একটি অপারেশন পরিচালনা করা হয়েছিল বিএনপি সরকার, এবং বাংলাদেশের 3টা ইন্ডেমনিটি হয়েছে, যার সর্বশ্রেষ্ঠ ডক্টর ইউনূস নিয়েছে। তাদের সকল অবৈধ কর্মকাণ্ড, হত্যা, অগ্নিসংযোগ, সরকারি স্থাপনা ভাঙচুর, এগুলো থেকে দায় মুক্তি নিয়েছে। একটা 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছিল। মাঝখানে বিএনপি 2002-এ যখন খালেদা জিয়া ক্ষমতায়, তখন অপারেশন ক্লিন হার্ট নামে যে অপারেশনটা করেছিল সেনাবাহিনীকে দিয়ে, সেখানে 58 জন মানুষকে তারা পিটিয়ে মেরে ফেলেছিল এবং পরে বলেছিল হার্ট অ্যাটাকে মারা গেছে, কিন্তু অসংখ্য মানুষকে পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি। 2002-এর 26 ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন হলো এবং 29 ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হলো, পূর্ণাঙ্গ কমিটি। এবং ওইবারই প্রথমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র সংশোধন করে সহ সম্পাদক নামে একটি পদ সংযোজন করা হলো, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক। যদিও কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক, কিন্তু পরিচয়টা হবে বাংলাদেশ আওয়ামী লীগের সহ সম্পাদক। এই সহ সম্পাদক করা হলো এবং আমি প্রথম যে 63 জন সহ সম্পাদক তার ডিক্লেয়ার করা হয়েছিল, তার মধ্যে আমি ছিলাম। এটি আমার সৌভাগ্য বলতে পারেন। জননেত্রী শেখ হাসিনা তখন আমার উপরে আস্থা রেখেছিল। আমি সাংস্কৃতিক কর্মী এবং রাজনৈতিক কর্মী, কিন্তু সাংস্কৃতিক আন্দোলনটাকে জারি রাখার জন্য আমাকে সহ সম্পাদক করা হয়। 29 ডিসেম্বর রাতে কমিটি হলো, 30 ডিসেম্বর কমিটি ডিক্লেয়ার হলো। আমি 30 ডিসেম্বর রাশিয়ান কালচারাল সেন্টারে ছায়ানটের তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। আপনি বিশ্বাস করবেন না, আমাকে মঞ্চ থেকে নামার সাথে সাথে গ্রেপ্তার করে। ওই সময় আপনাদের সমসাময়িক সাংবাদিকরা যারা এবং আপনার জুনিয়র যারা, তারা ছিল, মানে একদম যদি নাম ধরে বলি তাহলে রাজীব নূর ছিল, প্রভাস আমিন ছিল, এরকম অনেকেই ছিল সাংবাদিক। তাদের সামনে যেহেতু আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, ইয়েটা নিউজ হয়ে যায়। এবং ওই দিন রাতে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমার পরিবার কিন্তু জানেনি আমি কোথায় আছি। আমাকে নিয়ে যাওয়া হয়েছিল ওদের আর্মির একটা সেন্ট্রাল টর্চার ক্যাম্প ছিল, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনাসিয়ামে। তো আমাকে ওখানে নিয়ে যায়, কিন্তু আমার পরিবার জানতে পারেনি। কিন্তু ওই যে পরের দিন সংবাদটা প্রকাশ হলো, আগের দিন রাতে পিটিয়ে কিন্তু আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিল, ইলেকট্রিক শক দিয়েছিল, আমার সমস্ত শরীর কালো হয়ে গিয়েছিল। কিন্তু ওই যে পরের দিন সাংবাদিকদের সামনে আমাকে গ্রেপ্তার করলো এবং আমারটা নিউজ আসলো, যার ফলে কিন্তু আমি বেঁচে গেলাম, নাহলে কিন্তু আমাকে নিয়ে তারা মেরে ফেলতো। সুতরাং ওই উদাহরণটা এই কারণে দিলাম, সময়টা ওর চেয়ে আজকে আরো খারাপ সময়। আনিস আলমগীরের সংবাদটা বিবিসি করেছে বা অন্য সাংবাদিকরা বলেছে, সে ডিবি কার্যালয়ে থাকুক, যেখানেই থাকুক, এখন কিন্তু তাকে আর মেরে ফেলার কোনো সুযোগ নাই। এইটা হচ্ছে সবচেয়ে ভালো দিক। এই সকল দুঃসময়ের ভেতরেও কিছু আশাবাদী দিক থাকে না, সেই জায়গাটা হচ্ছে এটা। এখন বাংলাদেশের ভেতরে যারা আছে তাদের তো বেঁচে থাকার সংগ্রাম। এখন আমাকে অনেকে প্রশ্ন করে সংস্কৃতি কর্মীরা কেন কথা বলে না। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তি যতক্ষণ পর্যন্ত রাজপথে না নামতে পারবে
বাংলাদেশের বুদ্ধিজীবী, সুশীল সমাজ, পেশাজীবী, সংস্কৃতি কর্মী, এরা কেউ মাঠে নামতে পারবে না। মাঠে নামলেই তাদেরকে গ্রেপ্তার করা হবে। এবং যারা একটু জনগণমুখী, যাদের সঙ্গে একটু মাঠ পর্যায়ের যোগাযোগ আছে, তাদেরকে তারা মেরে ফেলবে। এটাই বর্তমান বাংলাদেশের বাস্তবতা। কিন্তু বাংলাদেশের অবস্থা গ্রেপ্তার তো না, আগে তাকে মব দিয়ে পিটানো হচ্ছে তাকে। সেটাই তো বললাম, গ্রেপ্তার হয়ে গেলে তো বেঁচে গেল, আবার যে বেঁচে গেল মানে জেলখানায় যাওয়ার পরেও তাদের মানে যারা তাদের লক্ষ্যবস্তু, তাদেরকে তারা মেরে ফেলবে। জেলখানার ভেতরেও মারছে তো, 112 জন আওয়ামী লীগের নেতাকে তো হত্যা করা হয়েছে, এবং যাদেরকে হত্যা করা হয়েছে তারা প্রত্যেকে তৃণমূলের নেতা, জনগণের, ওই স্থানীয় জনগণের ভালোবাসায় সিক্ত ওই নেতৃত্ব, তাদেরকে হত্যা করা হচ্ছে। আপনি শাহরিয়ার কবিরকে ফ্লোরে শুয়ে রেখে মেরে ফেলতে চাচ্ছেন না? আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, আসাদুজ্জামান নূর, এদেরকে মেরে ফেলতে চাচ্ছে না? হাসপাতালে এনে সে কোনো বেড পাচ্ছে না, বসার জায়গা নেই, সে শুধু বলছে আমাকে ফ্লোরে শোয়ার জায়গা দাও। কিভাবে মেরে ফেলছে? হ্যাঁ, আপনি দেখেন যে সাবেক শিল্পমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, তার মৃতদেহের হাতেও হাত করা। আসলে হয়েছে কি, বাংলাদেশ একটা পূর্ণাঙ্গ রূপে কারাগার, এবং পুরো বাংলাদেশের হাতে হাত করা পরানো। এবং এই জায়গা একটা খুব শক্ত কথা শুনলাম। এক নম্বর হচ্ছে পুলিশের ডিআইজি বলেছে আওয়ামী ফ্যাসিস্টদের জাতীয় স্মৃতিসৌধে কোনো জায়গা হবে না, ডিআইজি বলেছে এটা। এবং উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র, যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, ওনার তো থাকার কথা না, উনি আজকে বলেছেন আওয়ামী লীগের ফ্যাসিস্টদের কোন দোসরদের কোথাও আমি হারাতে দেব না। আদিলুর রহমান শুভ্রটা কে? মানে ওকে এই কথা বলার ক্ষমতা কে দিয়েছে? এই যে ইউনূস সরকার, ওদের মানে ওরা কথা বলে কিসের অধিকারে? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ হচ্ছে ক্ষমতার উৎস। তুমি জনগণকে বিভ্রান্ত করলা, ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর বক্তৃতা বাজিয়ে, মুক্তিযুদ্ধের গান বাজিয়ে তুমি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরালা। তোমরা বললা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একা উত্তরাধিকার দাবি করে, যে কারণে এটি না এই মুক্তিযুদ্ধ সবার। এরপরে তোমরা জাতীয় সঙ্গীত বন্ধ করে দিলা, অনুষ্ঠানে গাওয়া হচ্ছে। উপদেষ্টার অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত কেন করা হলো না? এই যে নাহিদ ক্রীড়া উপদেষ্টা ছিল, তাকে সাংবাদিকরা প্রশ্ন করলো, সে কোনো উত্তর না দিয়ে চলে গেল। এই উদ্যোক্ত তাদেরকে কে দিয়েছে? কে বাংলাদেশের এই মানুষকে অধ্যত্ব দিয়েছে যে জাতীয় পতাকা বিছিয়ে নামাজ পড়ার কথা? কে দিয়েছে এই অধিকার? সবার আগে তো রাষ্ট্র, সবার আগে তো দেশ, দেশের জনগণ। আওয়ামী লীগের প্রসঙ্গ বাদ দেন, আমি দেশের জনগণই তো তাদেরকে অধিকার দেয়নি। আর আওয়ামী লীগ তো এই বাংলাদেশ নামক রাষ্ট্রটা তৈরি করেছে। সে আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনারা বাংলাদেশ বানাবেন এত সোজা? 75-এর 15ই আগস্টের পরেই আপনারা পারেন নাই। 2001 থেকে 2006 জামাত সহ ক্ষমতায় থেকেও আপনারা পারেন নাই, কিন্তু তারা পারে নাই। আওয়ামী লীগকে বাদ দিয়ে তো নির্বাচন করতে যাচ্ছেন। আওয়ামী লীগকে বাদ দিয়ে কখনোই কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আপনি দেখেন, খুব ইন্টারেস্টিং বিষয়, কিন্তু শেখ হাসিনা ভারতে গেলেন এবং এরপরে উনি কিন্তু বিভিন্ন ভাবে মিডিয়াতে কথা বলছেন, তাই না? ইভেন ফেসবুকে লাইভে বক্তৃতা করবে, এই বক্তৃতা করবে এবং ঘোষণা দেওয়ার পরে কিন্তু ওই 32 নম্বর পুনরায় দিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, তাই না? কিন্তু শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ সংস্থাতে, প্রথমে রয়টার্সকে, তারপরে অন্য ইয়েতেও কয়েকটা ইন্টারভিউ দিলেন। ওখানে আমি শুধু এইটুকু বলি যে ডাকসু ইলেকশনে শিবির জিতবে,
এই কথাটা যারা যারা বলেছিল তার মধ্যে আমি একজন। আমি খুব স্পষ্ট করে বলেছিলাম যে শিবির যে ছাত্রলীগের অভ্যন্তরেই ছিল, একমাত্র শিবিরের কাছেই পূর্ণ ডাটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ডিপার্টমেন্টের কোন ছেলে মেয়েটা ছাত্রলীগের পক্ষে ভোট দিবে। তারা ছাত্রলীগ করে না, ধরেন তারা ছাত্রলীগকে ভোট দিবে, সেই ভোটারদের তারা তালিকা করে, তাদের ব্যালট পেপার ছাপানো হয় জামাত নেতার ইয়েতে, এবং ইউনিভার্সিটির আইডি তৈরি করা হয় কিন্তু ওই নামগুলোতে। এবং ওই ছেলে মেয়েগুলো তো ক্যাম্পাসে নাই, তারা ক্যাম্পাসে যেতে পারে না, তারা পরীক্ষা দিতে পারে না, তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে। এই ভোটগুলো জামাত কাস্টিং করে ফেলে এবং জামাত শিবির বিএনপিকে পরাজিত করে প্রথমবারের মতো ডাকসুতে জিতে। তাহলে আগামীতে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে যখন আওয়ামী লীগকে বাদ দেয়া হবে বলা হয়, তখন কিন্তু বাংলাদেশের মিনিমাম 40% মানুষের ভোট দেওয়ার অধিকারকে বাতিল করা হয়। কিন্তু জামাতে ইসলামী ক্ষমতায় আসার জন্য তাদের ভোট ছিল 3%, 7%, ধরে নিলাম ম্যাক্সিমাম 10%। বিএনপির ভোট 30-32%। জামাত আর বিএনপি যদি আলাদা নির্বাচন করে তাহলে তো আর 42 হয় না, তাহলে 10 আর 32। জামাত ক্ষমতায় আসতে হলে ওই আওয়ামী লীগের ভোটগুলোকে কাস্ট করাতে হবে। এন্ড মোর ইন্টারেস্টিংলি, শেখ হাসিনা কিন্তু একটি জায়গা স্পষ্ট করে দিলেন যে এই 40% ভোট যদি না হয় তাহলে 60%-এর উপরে 61% ভোটও যদি কাস্ট হয়, তার মানে ওই নির্বাচনটা অগ্রহণযোগ্য, অবৈধ হয়ে গেল। ওইখানে নির্বাচনে 100% ভোট কাস্টিং এর যে জালিয়াতি করা হয় তারা সেটা করে ফেললো। এবং যেই দোষে তারা শেখ হাসিনাকে দোষী বলে যে ভোটারবিহীন নির্বাচন, কিন্তু ভোট কাস্টিং দেখানো হয়েছে অনেক বেশি। বাস্তবতার জায়গাতে আমি গেলাম না, আমি নিজে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেছি। একদমই ধরেন 86 সালের নির্বাচন থেকে তারপরে এসে এই 2024-এর নির্বাচন পর্যন্ত আমি কেন্দ্র ভিত্তিক দায়িত্ব পালন করেছি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি ওই আলোচনায় গেলাম না 2018 বা 24। আমার কাছে একদমই ডিফারেন্ট ওপিনিয়ন আছে। আমি মনে করি 2024 এবং 2018 নির্বাচনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ক্ষমতায় আসাটা যেহেতু নিশ্চিত হয়েছিল, সুতরাং বাংলাদেশের জনগণের জন্য ওই নির্বাচন কিন্তু বৈধ। প্রক্রিয়া কি এটি নিয়ে কোনো প্রশ্ন আমি করব না, কারণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় না থাকলে কোন বাংলাদেশটা আমরা পাই সেটা তো 5 আগস্টের পরে দেখতেই পাচ্ছে। তাহলে তো এই 5 আগস্টের পরে যে বাংলাদেশ, 2018-তে শেখ হাসিনা ফেয়ার নির্বাচন দিলে তো ওই বাংলাদেশি মানুষ দেখতো, 2024-এ ফেয়ার নির্বাচন দিলে তো ওই বাংলাদেশি মানুষ দেখতো, তথাকথিত ফেয়ার নির্বাচন। সুতরাং ওই তথাকথিত ফেয়ার নির্বাচনের দেশ বাংলাদেশ না। এখন শেখ হাসিনা ইন্টারেস্টিংলি এই 40% ভোটারদেরকে যে বাদ রাখলো, উনি যে বলে দিল আওয়ামী লীগ যদি নির্বাচনে না যায় তাহলে আওয়ামী লীগের নেতা কর্মীরা ভোট বর্জন করবে, শুধু এই একটি বাক্য পুরো নির্বাচনী প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করে দিল। আরো ইন্টারেস্টিংলি দেখেন যে জামাতকে অনেকদিন ধরে বলা হচ্ছে তাদের মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার কথা। তারা 47 এবং 24 বলে, মাঝখানে 71-কে অস্বীকার করে। তারা মনে করে তারা 47-এ স্বাধীন হয়েছিল এবং তারা 2024-এ স্বাধীন হয়েছে, 71-এ কোনো স্বাধীনতা হয়নি, এবং তারা সেই সময় তাদের ভূমিকার জন্য তারা ক্ষমা চায় না। জামাত শিবিরের তরুণ নেতারা খুব স্পষ্ট করে বলে 71 সময় তো আমার জন্মই হয় নাই, সুতরাং 71-এর দায়ের জন্য আমি কেন ক্ষমা চাইবো। শিশির মনিরের ইন্টারভিউ যমুনা টিভিতে আমরা দেখেছি কত বড় উদ্ধত্ত। এবং তারা যখন বুঝতে পারলো যে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে মুক্তিযুদ্ধের সকল স্মৃতি ভেঙে ফেলে, মুক্তিযুদ্ধের ভূমিকা আওয়ামী লীগ বঙ্গবন্ধু এগুলোকে অস্বীকার করে তারা যে কোনো ভাবে বিতর্ক করে মাওলানা ভাসানীকে বঙ্গবন্ধুর সমতুল্য করা, জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর সমতুল্য করা, এই প্রক্রিয়া করেও যখন তখন পারছে না জামাত, তখন জামাত বুঝলো যে বাংলাদেশের মানুষের কাছে ভোট চাইতে গেলে মুক্তিযুদ্ধকে স্বীকার করতে হবে। এখন মুক্তিযুদ্ধকে স্বীকার করার সুযোগ তো কোনো তাদের নাই, বিকজ তাদের ইতিহাসটা তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে।
যে মেজর আখতারুজ্জামানের বিএনপিতে যোগ দেওয়ার ভেতর দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে তাদের দলে নিয়ে তারা মুক্তিযুদ্ধের পক্ষের এটি একটি দৃষ্টান্ত মানুষের সামনে আনার চেষ্টা করতে থাকলো। ওটা পরের প্রশ্ন যে এই চেষ্টা সফল হবে কি হবে না, কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে তো তারা নমিনেশন দিল। আচ্ছা, আরো ইন্টারেস্টিংলি জামাতের হিন্দু শাখা হলো, অর্থাৎ জামাত যে মৌলবাদী না, জামাত যে ইসলামিক রাষ্ট্র কায়েম করবে না এবং অন্য ধর্মের মানুষরা যে তাদের সাথে আছে এটা করার জন্য হিন্দু শাখা করলো। এবং যেই মানুষগুলোকে আনা হচ্ছে তাদেরই মেয়েদেরকে, তাদেরই মাদেরকে, তাদেরই বোনদেরকে তারা ধর্ষণ করেছে। এই 5 আগস্টের পরেই জামাত শিবিরের নেতারা, সেই জামাত শিবিরের নেতারা সে যাদের উপরে, যাদেরকে নির্যাতন করেছে, যাদেরকে ধর্ষণ করেছে, যাদেরকে হত্যা করেছে, যাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, যাদের জমি দখল করেছে, যাদের মন্দির ভেঙে ফেলেছে, সেই মানুষগুলোকে এনে এখন তাদের পক্ষে কথা বলাচ্ছে। একটা ভিডিও দেখলাম 3 দিন আগে, কয়েকজন হিন্দু মহিলা বলছে যে জামাতের এক নেতা তাদের কাছ থেকে 20,000 টাকা করে নিয়েছে, তাদেরকে ওই যে ভাতার কার্ড দিবে। ভাতা দেওয়া হয় না, বৃদ্ধ ভাতা, ভাতা, এগুলো তো এমনি বন্ধ হয়ে গেছে, কিন্তু দিচ্ছে না, কিন্তু দেয়া হবে এটা বলে টাকা নিচ্ছে। এটা হচ্ছে জামাতের। এবং আমি আপনাকে এইটুকু বলি, নির্বাচন ভণ্ডুলের জন্য আওয়ামী লীগের কোনো কৌশল করবার বাংলাদেশে প্রয়োজন নেই। বাংলাদেশ আওয়ামী লীগ 95-এর ওই 96-এর 15ই ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করেছে, তারা দেখিয়েছে। এরশাদের সময়ের সকল নির্বাচন যে অবৈধ এবং জনগণ প্রত্যাখ্যান করেছে, এবং এটি যে আওয়ামী লীগ করেছে সেটি মানুষ দেখেছে। ইউনূসের অধীনে কোন নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া, এটি আওয়ামী লীগের আলাদাভাবে ভণ্ডুল করার কোনো প্রয়োজনই নাই। শেখ হাসিনার ওই এক স্টেটমেন্ট যথেষ্ট। এবং তারপরে তিনি যেটা বলেছেন, যখন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে, তখন আমি বাংলাদেশে যাব এবং বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দল কিংবা সরকারি দল যে কোনো ভূমিকা পালন করতে প্রস্তুত। এর চেয়ে ইন্টেলিজেন্ট, স্মার্ট এবং সময় উপযোগী পলিটিক্যাল স্টেটমেন্ট হতে পারে না। এবং আপনার সত্যি আমি এই এবছরের মে মাসে একটি অনুষ্ঠানে বলেছিলাম যে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের একটি রাজনৈতিক দল, এটি প্রমাণ করার জন্য একটা ট্রেন এসে থেমেছে। বাংলাদেশ পুরোটা এখন মুক্তিযুদ্ধের বিরোধীদের হাতে। তাদের একমাত্র পুঁজি হচ্ছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, যেটা তারা বলে। আমার সঙ্গে তার দ্বিমত থাকতে পারে, কিন্তু তারা বলে, তার মানে মুক্তিযুদ্ধকে তারা ওন করে। জামাতকে তারা ক্ষমতায় বসিয়েছে, জিয়াউর রহমান, শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিল, খালেদা জিয়া, মতিউর রহমান নিজামী এবং মুজাহিদকে মন্ত্রী বানিয়েছে, এই সকল কিছু রাষ্ট্রপতি বানিয়েছিল। হ্যাঁ, বিশ্বাসের রাষ্ট্রপতি। তো এই সব কিছু মিলিয়ে আপনার বিএনপির একটা সুযোগ এসেছিল ওই ট্রেনটাতে ওঠার জন্য, কিন্তু তারা সেই ট্রেনটা মিস করেছে শুধু ক্ষমতার জায়গা যাওয়ার জন্য। আরেকটা হচ্ছে দীর্ঘদিন জামাতের সঙ্গে থাকার কারণে বিশেষ বিশেষ ষড়যন্ত্রের রাজনৈতিক অপরাধের সঙ্গে বিএনপির যে সম্পৃক্ততা, তার প্রমাণ তো, দালিলিক প্রমাণ তো জামাতের কাছে আছে, তার দালিলিক প্রমাণ তো আইএসআই এর কাছে আছে, সিআইএ এর কাছে আছে। সেই দালিলিক প্রমাণগুলো দিয়ে বিএনপিকে কিন্তু রাজনৈতিকভাবে আপনার কি বলা হয় এটাকে, ট্র্যাপ করা হচ্ছে, যে তোমরা আমাদের সাথে না থাকলে তোমাদের এইটা সামনে চলে আসবে। তখন ওইগুলো যদি সামনে আসে তাহলে তো বিএনপির রাজনৈতিকভাবে মৃত্যু ঘটবে। এখন বাংলাদেশের রাজনীতির বাস্তবতা কিন্তু আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের বিপক্ষ। এখন মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ এটা এক পাশে, আরেক পাশে আপনার মুক্তিযুদ্ধ আর মৌলবাদী, উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, এরা এক পাশে। এখন বিএনপি যদি এই
মধ্যবর্তী মানে ওই পাশে থাকে, অর্থাৎ জামাতের ওই বাংলাদেশের বিপক্ষে থাকে, মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকে, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি যদি দাঁড়ায় এই সময় এসে, তাহলে ফ্রন্ট লাইনে কিন্তু আর বিএনপি থাকে না। কারণ ঐতিহাসিকভাবে, তত্ত্বাত্ত্বিকভাবে এবং প্রায়োগিকভাবে অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতিটা কিন্তু জামাতের, অ্যান্টি মুক্তিযুদ্ধ রাজনীতিটা কিন্তু জামাতের। তাহলে পলিটিক্যাল পার্সপেক্টিভে আওয়ামী লীগের সবসময় মুখোমুখি শক্তি হচ্ছে জামাত, কিন্তু বিএনপি এর মধ্যবর্তী স্থানে আসার কোনো সুযোগ নাই। হয় সে মুক্তিযুদ্ধের বিপক্ষে যাবে অথবা মুক্তিযুদ্ধের পক্ষে আসবে। যদি জামাত মুক্তিযুদ্ধের পক্ষে আসতো বা এখনো যদি তাদের আসে, তাহলে তাদের কিন্তু আবার জামাতের মুখোমুখি হতে হবে, এবং ওই জামাতকে রাজপথে মোকাবেলা করার মতো শক্তি এখন বিএনপির নাই। আবার অনেক ষড়যন্ত্রের চাবিকাঠি জামাতের হাতে আছে। সুতরাং যে কোনো ভাবে হোক বিএনপির রাজনৈতিক প্রক্রিয়াটাকে, রাজনৈতিক আদর্শটাকে নিয়ন্ত্রণ করছে কিন্তু জামাত। কিন্তু বিএনপি যদি বাংলাদেশে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চায়, কোনোভাবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি যদি বাংলাদেশে সাস্টেইন করতে চায়, তাহলে বাংলাদেশে বিএনপিকে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতে হবে। ফজলুর রহমানের মতো নেতা হাদিকে গুলি করে খালেদা জিয়ার অসুস্থতা বিষয়টা আর হয়ে গেছে। শুধু এখানে না তো, আপনি দেখেন একই সময়ে 4টা ঘটনা ঘটেছে। কিন্তু একদিকে খালেদা জিয়া অসুস্থ, একই সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা, একই সময়ে ওই রয়টার্সেই রাষ্ট্রপতির ইন্টারভিউ, এবং ঠিক সাথে সাথে আপনার হাদির ঘটনা। এই পুরো ঘটনাটাকে আপনি একটা মজার মানে আমি বলছি যে এগুলো তো অ্যালগোরিদম, ডট, মানুষকে ডট মেলাতে হয়। তো ডট মেলাতে গিয়ে আপনি দেখবেন যে 5 আগস্টের পর থেকে এনসিপি যখন নাকি ইউনূসের সাথে থাকে, তখন জামাত ইউনূসের বিপক্ষে যায়। জামাত বিএনপি একসাথে যখন ইউনূসের পক্ষে থাকে, তখন এনসিপি ইউনূসের বিপক্ষে যায়। মানে এখানে কেন্দ্র, সেন্টার কিন্তু ডক্টর ইউনূস, আর ডক্টর ইউনূস তো কোনো ব্যক্তি না। ডক্টর ইউনূস তো একটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের দাবার বোর্ডের একটা গুটি। তার সঙ্গে এই যে পক্ষ বিপক্ষ হয়ে যায় এনসিপি, জামাত, বিএনপি, একেবারে মানে অপদার্থ, কোনো মানে ন্যূনতম রাজনৈতিক জনগণের সম্পৃক্ততা নাই, অতি বাম রাজনৈতিক দলগুলো, কিংবা একদম শিশুদের দল থেকে কিশোরদের দল পর্যন্ত সদ্য গজিয়ে ওঠা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অনৈক্য রেখে নির্বাচন বাতিল করে ডক্টর ইউনূসের আরো 2 বছর ক্ষমতায় থাকা, এটাই মূল লক্ষ্য। এবং সেই জায়গাতে তারা কখনো বিএনপিকে আক্রমণ করবে, আবার বিএনপিকে ভয় দেখিয়ে ইউনূসের পাশে রাখবে, জামাতকে তাদের বিরুদ্ধে দাঁড় করানোর একটা নাটক তৈরি করবে। যদিও জামাতে ইসলামী এখন বাংলাদেশটা চালাচ্ছে, এবং তারা যেহেতু নির্বাচন করে কখনো ক্ষমতায় আসতে পারবে না, সে কারণে তারা এই প্রক্রিয়ায় ক্ষমতায় থাকতে চায় আরো বেশি সময়। কারণ তারা তাহলে রাষ্ট্রের যতগুলো অর্গান আছে সবগুলো অর্গান তারা দখল করতে পারে। আপনি জানেন যে বাংলাদেশে যে কোনো সময়ে হাদিকে কালকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে, ওরে মেরে ফেলার আগ পর্যন্ত পৃথিবীর অনেক জায়গায় ঘোরাবে হয়তো। মানে সিঙ্গাপুর নেওয়ার পরে ওখানে হয়তো চিকিৎসা পুরোপুরি হবে না, তারপর লন্ডন, বিভিন্ন দেশ ঘুরাই নিয়ে আসবে। একটা ছেলে এত বাজে কথা বলে, সরকারের এত সমর্থন দেয়, এত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, এত বড় ষড়যন্ত্রের একটা ভালোই গুটি ছিল তো, ভোকাল। আবার বলেছে মির্জা ফখরুল এর জামাই হাদির সমকক্ষ হতে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে 10 বার জন্ম নিতে হবে। হাদির সমকক্ষ হইতে হলে এটা
মির্জা ফখরুলের মেয়ের জামাই বলেছে। আরে ওই মেয়ের জামাইকে আমি তো চিনি না, ওর মেয়ের একটা ইন্টারভিউ পড়েছি। এগুলো আসলে হচ্ছে কি, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশে জনভিত্তি একেবারেই নাই। সেই এনসিপি কে আর্মির প্রোটেকশনে গোপালগঞ্জে নিয়ে যাওয়া হয়, তারপরে আবার তারা ট্যাঙ্কে ভেতরে করে ওখান থেকে বেরিয়েও আসে, পালিয়েও আসে। এখন এরপরেও তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আপনি দেখবেন যে ধরেন আমি যদি একটা চেয়ারে বসে থাকি এবং আমি একটা নেতৃত্ব দেই একটা গোষ্ঠীকে, আমার নেতৃত্বটা যখন নাকি হুমকির মুখে পড়বে, অর্থাৎ আমি ওই চেয়ারে আর থাকতে পারবো কি পারবো না এরকম একটা সম্ভাবনার জায়গা যদি দেখেন, তাহলে আপনি কিন্তু আমার চেহারায় দুশ্চিন্তার ছাপ দেখতে পাবেন, তাই তো? এটা তো মানে একদমই কমন রিডিং বা কমন স্টাডি বা কমন সাইকোলজি, যে আমি এই চেয়ারটায় আর থাকতে পারবো না, এই টেনশনে আমার বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন হবে, আমার চোখে, আমার মুখে, আমার হাসি থাকবে না, আমার কপালে ভাঁজ থাকবে, এই দুশ্চিন্তাটা থাকবে। এই দুশ্চিন্তার চাপ 5 আগস্টের পরে এতগুলো ঘটনা ঘটেছে। সেনাপ্রধান হুমকি দিয়েছে, এনাফ ইজ এনাফ, 30 ডিসেম্বর নির্বাচন হতে হবে, 1 জানুয়ারি সেনাবাহিনী ক্ষমতা ক্যান্টনমেন্টে ফিরে যাবে। আর ঠিক ওই দিন নাহির কি বলে আসিফের মতো শিশু উপদেষ্টা মিডিয়া ডেকে ঘোষণা দিয়ে বলে যে আমরা সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত আছি, কারণ আমরা জুলাই আগস্টেই সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম, এবং আমি এবং নাহিদ ভাই কে কি বলবো তাও আমরা লিখেছিলাম। আপনার বুঝতে কষ্ট হয় না যে সেনা প্রধানের বিপরীতে এই আসিফ এরকম কথা বলে? তাহলে তার শক্তির নিশ্চয় একটা উৎস আছে। সেনা প্রধান এই কথা বলার পরে তো আমি বলছি কোন জাতীয় আন্তর্জাতিক ছায়া নেই, কারো হাত নেই এদের মাথার উপরে। এরা বাংলাদেশের একটি রাজনৈতিক দলের কর্মী। সেনা প্রধান বলেছে এনাফ ইজ এনাফ। আসিফ মাহমুদের মতো ছেলের কিংবা হাসনাত আব্দুল্লাহর মতো ছেলের কিন্তু প্যান্ট ভিজে যাওয়ার কথা। হাসনাত আব্দুল্লাহ, আচ্ছা কি নাম, ওই যে পাটোয়ারি, সেনা প্রধানকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে গালিগালাজ করলো আর বললো যে ওরা বয়সে তরুণ, ওদের বয়স হলে ওরা ভুল বুঝতে পারবে। সেনা প্রধানের হাসনাত আব্দুল্লাহ দেখা করে এসে যখন ফেসবুকে লিখলো যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সেনা প্রধান, এইটা নিয়ে আইএসপিআর সময় নিল বিবৃতি দিতে। তার মানে যেই বাংলাদেশের যে কোনো সেনা প্রধান যদি এরকম বক্তব্য দিত, তাহলে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ কিংবা অন্য যাদের কথাই বলেন না কেন, পাটোয়ারি, এরা যে কোনো একটি রাজনৈতিক দলের নেতা বা কর্মী, ওদের প্যান্ট ভিজে যাওয়ার কথা। কিন্তু ওরা তাদেরকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়ানোর মতো সাহস নিয়ে তারা কথা বলে, তার নিশ্চয়ই তাদের পেছনে একটা শক্তি আছে। আপনাকে মাথায় রাখতে হবে, ওই শক্তিকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব পরাজিত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ইউনূসের, জামাতে ইসলামীর কিংবা এনসিপির এই সমস্ত মানে অধ্যত্বপূর্ণ নেতৃত্বের এবং কথা বলার মানুষগুলোর কেউ কিচ্ছু করতে পারবে না। আর একটি জায়গায় শুধুমাত্র আছে, এক হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক কর্মীরা সমন্বিতভাবে এদের মুখোমুখি হবে এবং আন্তর্জাতিক সংস্থাকে, আন্তর্জাতিক যে চক্রান্তগুলো আছে সেগুলোর জাল ছিন্ন করবে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে, মুক্তিযুদ্ধকে বিজয়ী করবে, বাংলাদেশকে বিজয়ী করবে। আরেকটা হচ্ছে যে মব কালচার শুরু হয়েছিল না বাংলাদেশের, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবা, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, এই শ্রেণী কিন্তু ফুসছে। যেই মব তারা করে যে কালচার তৈরি করেছে, বাংলাদেশের মানুষের এখন যে অবস্থা, এদের বিরুদ্ধে মব তৈরির জন্য কারো নেতৃত্ব দিতে হবে না, কারো বলতে হবে না আয় রাজুতে আয়, কারোর বলতে হবে না প্রধান বিচারপতির পদত্যাগ করে, এগুলো কিচ্ছু বলতে হবে না।
আমি ছিঁড়ে ফেলবে, কিন্তু নুরু, বাংলাদেশের নুরু মানুষ ছিঁড়ে বলছে, ফেলবে এদেরকে। তার এলাকায় যে দেশে ভয় পাচ্ছে নুরু। আমি বলছি যে মানে দেখেন, ব্যারিস্টার ফুয়াদ বিজ্ঞের মতো হাত নাড়িয়ে বলছে আমরা একটি নতুন স্বাধীনতা দিবস খুঁজছি। বেটা, তুই স্বাধীনতা দিবস খুঁজোস আর তোর নিজের এলাকায় গেলে তোরে 7 জন মিলা দৌড়ায়া পিটায়া ভাগায় দেয়। বাংলার জনগণকে যারা বাংলার জনগণকে যারা চেনে নাই, তারা বোকার স্বর্গে আছে। এই বাঙালি ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম বিদ্রোহ করে। এই বাঙালি তাদের জাতিসত্তার জন্য লড়াই করে। এই বাঙালি তাদের একটি স্বাধীন, তাদের ভাষার জন্য রক্ত দেয়। আর এই বাঙালির একটি স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু যে সংগ্রাম করে, সেই সংগ্রামের সফলতা আসে কিন্তু একটি যুদ্ধের মধ্য দিয়ে। সুতরাং বাঙালি কখনো পরাজিত হওয়ার জাতি না, কিছুটা দমিয়ে রাখা যায়। এই জাতির যখন দেয়ালে পিঠ থেকে কি ভয়ঙ্কর হয় এটা জানে না। এই তরুণ প্রজন্ম তো রাজপথের চরিত্রই রাখে নাই। আমার অভিজ্ঞতা 83 মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্র আন্দোলন, এরশাদ সরকার। আমি বলছি যে এই 83 থেকে শুরু করে 90, এর মধ্যে 87 যে না দেখেছে একটা দেশ, পুরো দেশটা রাস্তায় একটি সরকারের বিরুদ্ধে। 87-তে কিন্তু এরশাদ সরকারের পতন হয়নি, কারণ তখনও সেনাবাহিনী তার পক্ষে ছিল। আর 90 এসে মানুষ কিন্তু রাজপথে তেমন নামে নাই, নেমেছিল রাজনৈতিক কর্মীরা, তারা গেরিলা কায়দায় যুদ্ধ করেছে, কিন্তু এরশাদ সরকারের পতন কিন্তু হয়েছিল। আকামুল্লাহকেও আমরা মল এলাকায় দেখেছিলাম। ভবিষ্যতেও দেখতে পাবেন। আমি শুধু এইটুকু বলি, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে, এ লড়াই মরণজয়ী করতে হবে রে। বলছেন আওয়ামী লীগ যে এখন নির্বাচনে অংশগ্রহণ করছে না বা করতে দেয়া হচ্ছে না, আওয়ামী লীগ সবসময় বলে যাচ্ছে আওয়ামী লীগ এখনো বলছে নির্বাচন করবে, অংশ নিতে চাই, বলে যাচ্ছে সে। আওয়ামী লীগ এখনো বলছে নির্বাচন করবে। যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়া হয়, তাহলে নৌকার যে ভোট মিনিমাম 40 ভাগ, যেটা আসলে 47 ভাগ পেয়েছিল 2000 2009 জানুয়ারির নির্বাচনে 47 ভাগ পেয়েছিল। আমি ধরে নিলাম 2009 47 আর 2001 40, এই 40 আর 47-এর ভেতর থেকে আমি সবচেয়ে কম 40টাই ধরে যদি নেই 40 ভাগ, তাহলে 40 ভাগ মানুষকে ভোট না দেওয়ার ঘোষণা দেওয়ার ভেতর দিয়ে নির্বাচনকে অবৈধ নির্বাচন করে দেওয়ার। মাঠে ওই ধরনের কর্মসূচি না থাকলে, মাঠে কর্মসূচি আপনাকে একটা জিনিস বুঝতে হবে, কেউ যদি মনে মনেও জয় বাংলা বলে, ঘুমের মধ্যে স্বপ্নে, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আপনি কি জানেন যে ছেলেগুলো গত 15 মাস ধরে গেরিলা কায়দায় ঢাকার রাজপথে বা সারা দেশের রাজপথে মিছিল করছে, তারা মিছিল করে পরের দিন গ্রেপ্তার হয়, 3 মাস জেল খেটে এসে আবার বেরোয়, এরপরে আবার মিছিল করে। এই আওয়ামী লীগকে আপনি কিভাবে ঠেকাবেন? হতে পারে না তো নির্বাচন। আমি শুধু একটা কথা বলি, নির্বাচন ধরেন আমার এলাকা যেটা ঢাকা 8, এখন সাবেক ঢাকা 6, এখন যেটা ঢাকা 8, এখানে 114টা কেন্দ্র আছে। 114টা কেন্দ্র ভোট বানচালের জন্য 114 × 2 228 জন মানুষ দরকার। আর এই 114টা কেন্দ্রে 9টা ওয়ার্ড আছে, 90টা ইউনিট আছে আওয়ামী লীগের। প্রত্যেকটা ইউনিটে একটা করে পূর্ণাঙ্গ কমিটি আছে। তাইলে আওয়ামী লীগের যে কর্মী, তার 0.001%, অর্থাৎ 2 জন একটা সেন্টারের নির্বাচন বাতিল করে দিতে পারে। কিছু কি লাগে? প্রক্রিয়াটা এক্সট্রা ডেমোক্রেটিক।
ডেমোক্রেটিক প্রসেস হচ্ছে মিছিল মিটিং, আর এক্সট্রা ডেমোক্রেটিক প্রসেস হচ্ছে ওটাকে ভেঙে দেয়া। আওয়ামী লীগের ওই ভেঙে দেওয়ার সক্ষমতা কতটুকু আছে ওটা 96 খালেদা জিয়া বোঝে। 15 ফেব্রুয়ারি নির্বাচন করে কি বলে খুনি বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদকে সে বিরোধী দলীয় নেতা বানিয়েছিল, 1 মাসের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, জনতার মঞ্চ হয়েছিল। এটাই বাংলাদেশের রাজনীতির ইতিহাস, বাংলাদেশ আওয়ামী লীগ এটাই। আচ্ছা, আরেকটা ব্যাপার হাকিম, আপনি কিভাবে দেখেন মায়ের কি করুণ অবস্থা? ওই সময় ইয়ে আসলো না, তার বললো যে এটা নিয়ন্ত্রণে নাই, সে বলেছে 25 তারিখে আসবে, ঠিক আপনি নিশ্চিত সে আসবে? আমি আসলে এখনো জানি না, যদিও বিএনপি অফিসিয়ালি এই প্রথম বলেছে 25 ডিসেম্বর আসবে, নিশ্চয়ই কোনো না কোনো অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এগুলো তো ষড়যন্ত্রকারীরা যা করে তা আমরা তো জানতে পারি না, আমরা তার অ্যাজিউম করি, যেহেতু আমরা রাজনীতি করি, সব পেছনের যে খেলা সে খেলাগুলো আমরা মানে অ্যাজিউম করতে পারি, কিন্তু এই অ্যাজাম্পশনের উপর বেস করে সকল সত্য কিন্তু সামনে আসে না। যেমন অনেকে বলেছিল যে ডক্টর ইউনূস তার চেয়ার রক্ষার জন্য তারেক জিয়ার সঙ্গে নেগোশিয়েট করতে গেছে, আর আমি বলেছিলাম ওই সময় যে ডক্টর ইউনূস গিয়েছে তারেক জিয়াকে থ্রেট করতে, যে খবরদার বেশি বাড়াবাড়ি করো না। তারেক জিয়ার তো রাজনৈতিক পাপ আছে, সে তো 10টা অস্ত্র মামলার সঙ্গে জড়িত, সে তো ভারতের ভেতরে 147টা উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর হামলার সঙ্গে সে জড়িত, সে তো 21 আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে জড়িত। সুতরাং তার যে রাজনৈতিক পাপ আছে সেই পাপের দায় ভাগ বহন করতেছে এখন বিএনপি। আর শুধু এই তার পাপের ভাগ বিএনপি বহন করতেছে এটা না, তো পরিবার, তার মা মৃত্যু সজ্জায়, ছেলে আসতেছে না, কারণ তার আসার কোনো ডকুমেন্টসই নেই, সে তো ব্রিটিশ সিটিজেন, বাংলাদেশের ভিসা নিয়ে আসতে হবে। এবং সেনাবাহিনীর সঙ্গে তার তো একটি ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে। সেনাবাহিনীর মানে তারা ক্যান্টনমেন্টে তাদের ওই বাসায় থাকার কারণে এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে সেনাবাহিনীর অফিসারদের উপর বহু নির্যাতন করেছে। জিয়াউর রহমান তো গণহত্যা করেছে সেনাবাহিনীর ভেতরে। সুতরাং এই পাপের দায়ের কারণে একটা প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর বিপক্ষে তারেক রহমান। নিশ্চয়ই কোনো না কোনো নেগোসিয়েশন হচ্ছে, ডক্টর ইউনূস করেছে, তারা নির্বাচন করবে, এবং এখনো যদি নির্বাচন করে। কয়েকদিন আগে একজন সাবেক সেনা কর্মকর্তার কাছে সে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে। হ্যাঁ, আমি বলছি যে দেখেন, যদি সেটাই সত্য হয় যে সেনাবাহিনী নাকি পিটিয়ে তার কোমরের হাড্ডি ভেঙে দিছিল, খালেদা জিয়া কাঁদতে কাঁদতে বললো আমার ছেলে, আমি বলেছি ও আর রাজনীতি করবে না, ও ফিরে যাবে, ও লন্ডনে চলে যাওয়া, ওর চিকিৎসা জরুরি। আমরা তো সেই কান্নার দৃশ্য দেখি, এখন আবার নতুন করে আসে। তো সেনাবাহিনী যদি তাকে মারতো, আর আজকে তারেক জিয়ার যে অবস্থান, তাহলে তো সে থ্রেট করার কথা সেনাবাহিনীকে, ওই সাবেক সেনা কর্মকর্তাকে। যদি কেউ তাকে পিটিয়ে থাকে তাকে তো থ্রেট করবে সে, বরং সে ক্ষমা চাইতেছে। বুঝতে হবে যে পাপ তো আসলে বাপ, তার মা তো থ্রেট করেছিল যেদিন তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, তার মা তো থ্রেট করেছিল যে কোনো একদিন সুযোগ পেলে এটা দেখে নেবে সে। আমি বলছি যে একটা সরকার প্রধান যিনি রাষ্ট্র ব্যবস্থা চালাচ্ছেন, তিনি একটি অবৈধ বাড়িতে থাকেন, কারণ সেনা প্রধান হিসেবে তার একটা ডিওএইচএস এ বাড়ি পাওয়ার কথা জিয়া রহমানের, যদি সে সেনাবাহিনীর প্রধান হইতো, তাই না? ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি, ডিওএইচএস, সেখানে একটা বাড়ি পেত। কিন্তু সে যখন নাকি সরকার প্রধান এবং তিনি নাই, মারা গেলেন, তখন তাকে রাষ্ট্র একটা বাড়ি দিবে। সে বাড়িটা কিন্তু নিল গুলশানে, এবং খালেদা জিয়া পছন্দ করেই নিয়ে ওই বাড়িটা ব্রিটিশ টেবাকোর কাছে ভাড়া দিয়ে আসে। আমি সেটাই বলতেছি, ওই বাড়িটা নিল আর ক্যান্টনমেন্টের বাড়িটা ছাড়লো না। এখন একজন সরকারি কর্মকর্তা যখন তার চাকরি থাকে না,
শুধুমাত্র সরকারি কর্মকর্তা না, বাংলাদেশের আইনে আছে যে একজন যখন একটা সরকারি বাড়ি পায়, একজন একাধিক বাড়ি পেতে পারে না। সমস্যাটা হচ্ছে কি জানেন, শক্তভাবে সবার বেলায় উনি ইয়ে করতেছে। সমস্যাটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নের জন্য, জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য 70-এর নির্বাচন করে জয়ী হয়, এবং ওই নির্বাচনে আওয়ামী লীগের হাতে যখন ক্ষমতা দেওয়া হয় না, মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বে দেশ স্বাধীন হয়। এই মুক্তিযুদ্ধে দেশের আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছে, এবং বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা ছিলেন না, তিনি ছিলেন পুরো বাঙালি জাতির নেতা মুক্তিযুদ্ধের সময়। মূলত 7ই মার্চ থেকেই তিনি বাঙালি জাতির নেতা হয়ে ওঠেন। এখন এরপরে যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের আপনি যদি দেখেন 96 ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধুর যে খুনি, তাদেরকে স্পেশাল ট্রাইব্যুনাল করে শেখ হাসিনা বিচার করতে পারতো না, কিন্তু তিনি প্রচলিত বিচার ব্যবস্থায় তাদেরকে বিচার করেন, এবং বিচারের রায় যাতে কার্যকর করতে না পারেন, এ কারণে 2001-এ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। আবার তাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য 2004-এ 21 আগস্টে তার উপর গ্রেনেড হামলাও করা হয়। বিষয়টা সেখানে নয়, আমি এই প্রসঙ্গটা এই কারণে বললাম যে আপনি যদি বাংলাদেশের এই 54 বছরের ক্ষমতার রাজনীতিতে শান্তিপূর্ণ পাওয়ারের ট্রানজিশন, সেটা কিন্তু 2001-এ শেখ হাসিনার সরকার তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেয়, তাই তো? প্যারেড গ্রাউন্ডে জনসভায় শেখ হাসিনা ঘোষণা দিয়ে উনি রাষ্ট্রপতির কাছে গিয়ে জমা দেন, ক্ষমতা হস্তান্তর করার জমা দেন, এবং রাষ্ট্রপতি তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঘোষণা করে। এখন আপনি দেখেন লতিফুর রহমান উপদেষ্টা, আবু সাইদ প্রধান নির্বাচন কমিশনার 2001, এবং তারা মোটামুটি ক্ষমতায় বিএনপিকে নিয়ে আসলো। বাংলাদেশ আওয়ামী লীগের প্রসঙ্গটা এবং শেখ হাসিনার প্রসঙ্গটা এই কারণে আনলাম যে জনগণের ক্ষমতায়নের জন্য, বিচার ব্যবস্থা সংবিধান অনুযায়ী চলার জন্য, নির্বাচনী ব্যবস্থা তৈরির জন্য, এই সকল কিছুর জন্য সংগ্রাম করেছে আওয়ামী লীগ, এবং